ঢাকা শহরে ফোন করেছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, আমি তো বহু বছর যাবত দেশের বাইরে আছি, এখন তো শুনি দেশে বলে বিদ্যুৎ থাকে না, এই বিদ্যুৎ বলে সবসময় থাকে, এই যে অবৈধ সরকারের বিভিন্ন মন্ত্রীদের, তথাকথিত মন্ত্রীদের, অবৈধ মন্ত্রীদের বক্তব্য বিবৃতিতে শুনি এখন বলে আর বিদ্যুৎ যায় না। তো বিদ্যুৎ কি যায় না? বিদ্যুৎ কি সারাক্ষণ থাকে? আসেন, এই প্রতারক সরকার, এই সরকার, এই অবৈধ সরকার শুধু অবৈধই নয়, এই অবৈধ সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচার সরকারই নয়, এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুধু আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বৈরাচারই নয়, এরা আন্তর্জাতিক স্বীকৃত দুর্নীতিবাজ সরকারও। এবং সমগ্র দেশবাসীর সামনে, সমগ্র দেশবাসীর দৃষ্টিতে এরা একটি প্রতারক সরকার। বিদ্যুৎ দে, গ্যাস দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাতে হবে, কমাতে হবে। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি, নইলে গদি। দেখেছেন তো, বিরোধী দলের থাকলে কথা বলা সহজ। যেই অভিযোগ তারেক রহমান করেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে, তার চাইতে বড় অভিযোগের তীর আজকে তারেক রহমানের দিকে। যেই স্লোগান বিএনপির প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিছিলেন, তার চাইতে বড় গলার স্লোগান দিয়া বিদ্যুৎ অফিসগুলোতে হামলা করতেছে বিদ্যুৎ না পাওয়া বিক্ষুব্ধ জনতা। বিএনপি সমাধান দিতে পারতেছে না। বিদ্যুৎ মন্ত্রী নিজেই কইছে কিছু করার নাই, শুধু বৈশা বৈশা অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই, কিছু ম্যানেজমেন্ট করা। কিন্তু এই বিকট সমস্যার সমাধান আছে, দ্রুত সমাধান আছে। সেই সমাধান আজকে দেখাইবো। দেখে অবশ্য পরে কইবেন এত সহজ সমস্যার সমাধান। কিন্তু সরকার কেন সমাধান করতে পারতেছে না? তারা সমাধান করতে পারতেছে না কারণ সে সমস্যাটার সমাধানে আন্তরিক না। বিদ্যুৎ মন্ত্রী বাসায় তো লোডশেডিং হয় না, তারা তো কেউ মারতে আসতেছে না। পল্লী বিদ্যুৎ সমিতি তাদের 80-র উপরে কেন্দ্রের নিরাপত্তার জন্য চিঠি দিয়েছে পুলিশকে। নিরাপত্তার জন্য কাজ করতে পারতেছে না বিদ্যুৎ কর্মীরা। এই সরকার যে বুঝে না সমস্যাটা, এটা একটু দেখাই দিই। আসেন দেখাই দিই। দেখেন, মন্ত্রী কয় গ্রামে লোডশেডিং নাই, কেন বিদ্যুৎ থাকে না তার জবাব হইতেছে লাইনগুলো লম্বা, কোথাও ফল্ট হলে খুঁজে বের করতে সময় লাগে। শুনেন, তার নিজের মুখেই শুনেন। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। শুনিছেন? কিন্তু আসলে কি হয় পল্লী বিদ্যুতের অফিসারের কাছে নিজেই শুনেন, তার কাছেই শুনেন। এই লোডশেডিং এর দায়িত্ব আমার না, আমার গ্রিড থেকে বরাদ্দ দিচ্ছে। আমার দরকার হলো আপনার 8 মেগাওয়াট, আমাকে দিচ্ছে 2 মেগাওয়াট। তাহলে আমি কয়টা লাইন চালু করতে পারি? একটা করে লাইন চালাইতে হয়। মনে করেন 6টা লাইন, আমি যদি একটা লাইন চালু করি, তাহলে বাকি লাইনগুলো আবার রোটেট করে চালু করতে গেলে কতক্ষণ সময় লাগবে? একবার আপনি চিন্তা করেন বিষয়টা। শুনিছেন? যা লাগবে তার 4 ভাগের 1 ভাগ দিতেছে, লাগবে 100 দিতেছে 25। আর কয় বিদ্যুতের লাইন লম্বা। আরেকজন কর্মকর্তার কাছে শুনেন। আসসালামু আলাইকুম। তো দুঃখের কথা কি বলবো, লোডশেডিং এর জ্বালায় আমরাই তো অতিষ্ঠ, আর গ্রাহকের কথা নাই বা বললাম। কথাটা বলারও একটা কারণ আছে। এই যে দেখেন, আমার এখন মেন লাইনের সাপ্লাই দেখেন 1380 কিলোওয়াট, মানে হচ্ছে 1.3 মেগাওয়াট। এখন এটা দেখানোর পরে যদি বলি যে আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি, এটার কারণ লোডশেডিং। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তা হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে, এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। তো এই হচ্ছে পরিস্থিতি আমার চাকরি লাইফের। ভয়াবহ লোডশেডিং, এটাই আমি ফেস করতেছি। এর আগে এরকম লোডশেডিং আমি কখনো পাইনি। এখন কি হইতেছে দেখেন, কি করতেছে এই পল্লী বিদ্যুতের কর্মীদের সাথে বিক্ষুব্ধ জনতা। দেখেন, চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্র থেকে এক কর্মচারীকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে। আচ্ছা, কোন তো এদের কি দোষ? এই পল্লী বিদ্যুতের লোকদের কি দোষ? এ তো কর্মচারী, সরকারি কর্মচারী। এরা তো বিতরণ করে, এরা তো বিদ্যুৎ বানায় না, যা পায় তাই তো দিবে। এরা তো বিদ্যুৎ পয়দা করতে পারে না। এই বেচারাদের উপরে চড়াও হয়ে কোনো লাভ আছে? সারা দেশে পানি আর বিদ্যুতের জন্য হাহাকার, বাসায় রান্না হইতেছে না। দুর্ভোগের তো শুরু আছে শেষ নাই। এই যে সকালের নাস্তা এখন খাইতেছি 12টা বাজে। রাইস কুকারে ভাত রান্না করা লাগে, যে কারেন্টের চুলারে তরকারি রান্না করা লাগে, রান্না তুলে দিলে কারেন্ট চলে যায়, তখন আবার বসে থাকা লাগে। যদি এটা যদি কারেন্ট না থাকে, তাহলে আপনার সিলিন্ডারের দাম হয়েছে আপনার 2000-2500 টাকা। এখন আমরা কি করব সেটা বলেন? আমরা না খেয়েই তো মরতে হবে। এটা ঢাকার অবস্থা।
সরকারের কাছে টাকা নাই জ্বালানি কেনার। আমার কথা না, বিদ্যুৎ আর জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত কইছে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার মতো যথেষ্ট অর্থ সরকারের হাতে নাই। আসলে আমাদের কাজটি হচ্ছে সাপ্লাই এন্ডে, আমরা সরবরাহটা আসলে নিশ্চিত করব। সরবরাহ নিশ্চিত করবার জন্য তো আসলে অর্থের যোগানটি থাকতে হবে। সেই যোগানের ক্ষেত্রে আসলে সেই জায়গাটি আমাদের হাতে নেই। আমরা সকলে জানি অ্যারাউন্ড 30,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি আছে, কিন্তু পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি আমরা সরবরাহ করতে পারছি না। দেখেছেন কি অবস্থা? বিদ্যুৎ কেন্দ্র চালানোর মতো যথেষ্ট জ্বালানিও নাই। কেন নাই? কারণ জ্বালানি পণ্যের আমদানি ব্যয় $5 বিলিয়ন থেকে বেড়ে $10.6 বিলিয়ন হয়েছে। এক বছরে 107% বাড়ছে, দ্বিগুণেরও বেশি। সারের দামও বাড়ছে, প্রায় 2.5 বিলিয়ন থেকে প্রায় 4 বিলিয়নে গেছে। রিজার্ভ তো 32 বিলিয়নের গড়ে, মানে শুধু জ্বালানি কিনতেই প্রত্যেক বছর রিজার্ভের 1/3 সমান ডলার লাগতেছে। এই দাম করলে আরো বাড়তে পারে। জল্পনা কল্পনা সত্য হচ্ছে, বিএনপির সময় ফুরিয়ে আসছে, বিএনপির পতন ঘন্টা শোনা যাচ্ছে। দর্শক, চাঞ্চল্যকর অনেক তথ্য বিএনপির মন্ত্রীদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে, যাদের পতন অনিবার্য। টিকতে পারবে না বিএনপি সরকার, বেশি দিন টিকতে পারবে না। অবস্থা খারাপ, আলামত খারাপ। দর্শক, একটা সরকার পতন হওয়ার জন্য, ব্যর্থ হওয়ার জন্য যেসব উপাদান দরকার সব আমরা চোখের সামনে রেডিমেড দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আলোচনাগুলো করছি, এগুলো সরকার আমলে নিয়ে নিজেদেরকে সংশোধন করুক, তারা টিকে থাকুক, দেশকে বাঁচাক, মানুষকে বাঁচাক, জাতিকে বাঁচাক। দর্শক, সরকার পতনের সবচেয়ে বড় কারণ কি? আপনি পৃথিবীতে যত সরকার পতন, যত যুদ্ধ, সবগুলো যদি বিশ্লেষণ করেন, সবচেয়ে প্রাইম কারণ পাবেন অর্থনীতি। এই যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হলো, প্রধান কারণ কিন্তু অর্থনীতি। এবং সিজ ফায়ার হলো, তাও অর্থনীতির কারণ। হরমুজ প্রণালী আটকে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের মুরদ ফুরিয়ে গেছে, তারা সিজ ফায়ার এসেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, খোঁজেন অর্থনীতি। তো দর্শক, হাসিনার পতন নিয়ে আমরা আগেও বলেছি, কোটা সংস্কার আন্দোলন এটা একটা সাবজেক্ট, বাট পতনের মূল কারণ মূলত অর্থনীতি। হাসিনার অর্থনীতি যদি ঠিক থাকতো তাহলে 2,000 মানুষ কেন 20,000 মানুষ মানলেও টিকে থাকতে পারত। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক স্বৈরাচার আছে, ফেসিস্ট আছে, যারা 10,000, 20,000, 30,000, 50,000 মানুষ মেরেও টিকে থেকেছে। এরকম এক্সাম্পল আছে, আফ্রিকান বিভিন্ন দেশে আছে। মোটামুটি অর্থনীতি ঠিক থাকলে হয়, কিন্তু যখন অর্থনীতি ঠিক থাকে না, তখন একজন মানুষ মারলে ওই একজনের বা একটা অঘটনকে কেন্দ্র করে সরকারের পতন হয়। অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। দর্শক, দিন দিন তারেক জিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। দর্শক, অবস্থা অবনতির দিকে যাচ্ছে, এবং অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেলে যেরকম মন্ত্রীরা উল্টা পাল্টা বকতে থাকেন, হাসিনা অর্থনীতি সামাল দিতে না পেরে এক পর্যায়ে রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়ে তার পতন ডেকে এনেছে। ওরকম আত্মবিধ্বংসী বক্তব্য বিএনপির মন্ত্রীরা দিতে শুরু করেছে। আমি এই আলোচনা কেন করছি? অনেকগুলো কারণ, চারদিকে পতনের কারণ দেখতে পাচ্ছি, আর মূল উদ্দেশ্য তো সরকারকে বাঁচানো। দর্শক, বিদ্যুৎ মন্ত্রী, এই বিদ্যুৎ মন্ত্রী তার একটা সিনোনিম হচ্ছে বিএনপি সরকারের পতন, বিএনপি সরকারের ধ্বংস। 2001 থেকে 2006 বিএনপির সবচেয়ে বেশি দুর্নাম যে মন্ত্রীকে কেন্দ্র করে, তিনি হচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তাকে আবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর চাইতে কোনো স্টুপিড ডিসিশন আর হতে পারে না। আর যখন এরকম অদ্ভুত সুপার স্টুপিড কোনো সিদ্ধান্ত সরকার প্রধান নেন, তখন তার পতন অনিবার্য। দর্শক, এই ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপিকে ডুবাবে। আপনি কি মনে করেন এই টুকু যে উদ্ভট ব্যাখ্যা দেওয়া শুরু করেছে, পাগলও বিশ্বাস করে যে গ্রামে লোডশেডিং হয় না, পল্লী বিদ্যুতের বিশাল লাইন, কোথাও ফল্ট হলে সেটা মেরামত করতে, লোকেট করতে সময় লাগে। এই যে কথাবার্তাগুলো, এগুলো যে মানে মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে অসুবিধা আছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী উদ্ভট কথা বলছেন, মানুষকে বুঝুন বাজুন বুঝাচ্ছেন। এই যে গ্যাস আনতে সমস্যা, ভাড়া পাচ্ছি না, ট্যাঙ্কার ভাড়া পাচ্ছি না, ট্যাঙ্কার অর্ডার দিছি, চীন তৈরি করে দিবে, আমেরিকা থেকে আনতেছি, এতে 14 মাস লাগবে, কত উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে, গাঁজাখুরি ব্যাখ্যা, যেগুলোর কোনো ভিত্তি নেই। অথচ এলএনজি আনতে যাদের কাছ থেকে কিনবেন তারাই আপনাকে পৌঁছে দিবে। ট্যাঙ্ক ভাড়া করা, জাহাজ ভাড়া করা দায়িত্ব তাদের। আবার এক এক সময় এক এক ব্যাখ্যা। আবার বলছেন যে না, ওই যে ব্যাটারি চালিত রিক্সা পিক আওয়ারে তারা চার্জ দেয়, যার ফলে লোডশেডিং হয়। অথচ তিনি নিজে এ ধরনের কথা অতীতে বলেননি।
আবার ব্যর্থতার দায় দেন আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ লুটপাট করেছে, কুইক রেন্টাল, ভুয়া ক্যাপাসিটি চার্জ, সব ঠিক আছে, কিন্তু তারপরও আওয়ামী লীগের আমলে তো আমরা এরকম লোডশেডিং দেখিনি। সব সমস্যাটা শুরু হয়েছে আওয়ামী লীগ যাওয়ার পর, আওয়ামী লীগ থাকতে তো হলো না। তো এই যে উদ্ভট ব্যাখ্যা দেওয়া শুরু করেছে বিএনপি সরকারের মন্ত্রীরা, মানুষ এটা বিশ্বাস করে না। তো দর্শক, এগুলোর আলামত খুব খারাপ। এখন এসে সেই মন্ত্রী বলছেন এক সময় সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে। এটি পতনের আলামত। সরকারি কর্মকর্তাদের বেতন দিতে পারবেন না, আপনাদেরকে মানুষ ক্ষমতায় রাখবে? ইজ ইট পসিবল? আবার বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য সুন্দর অমিত, তিনি বলছেন যে টাকা নাই। তো কথা কিন্তু এক, এই দুইজন জানে যে আসলে মূল সমস্যা টাকা নেই। টাকা নাই মানে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এখন টাকা যারা আনতে পারবে তার ক্ষমতায় থাকবে। চীন থেকে টাকা আনা লাগবে। এখন চীন আপনাকে বিশ্বাস করবে, ভারতের সাথে প্রেম দেখালে তো বিশ্বাস করবে না। চীনের কাছে বিশ্বস্ততা অর্জন করলে নগদ টাকা দিবে, দীর্ঘমেয়াদী, লং টার্ম না, ইনস্ট্যান্ট ডলার লাগবে। সেই টাকা দিয়ে আপনি গ্যাস কিনবেন, ঠিক আছে, যে বিদ্যুৎ উৎপাদন করবেন। আপনাকে টাকা আমেরিকাও দিবে না, ভারত তো চালানো দিতে পারবে না। এখন চীনের বিশ্বস্ততা অর্জন করতে পারছেন কিনা, নানান প্রশ্ন আছে। আর সেখানে বিদ্যুৎ মন্ত্রী নিজে একদম খাস ভারতের দালাল। তো এই জায়গায় সরকারি কর্মকর্তাদের বিদ্যুৎ দেওয়ার মতো টাকা নাই। টাকা নাই মানে আপনার পতন অনিবার্য। এখন টাকা ম্যানেজ করতে পারলে আপনি টিকতে পারবেন, টাকা নাই টিকতে পারবেন না, কোনো কারণ এগুলো চলবে না। এক্ষেত্রে যদি ভদ্র সরকার হয় তাহলে তো তারা নিজেরা চলে যাবে। এখানে মূলনীতি উসুল দুইটা। একটা হচ্ছে যে আমি ক্ষমতায় এসেছি, আমি জানি দেশে এই সমস্যা সেই সমস্যা, আওয়ামী লীগ এই করেছে সেই করেছে, ভুল নীতি, কুইক রেন্টাল, আদানি থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি, নানান কিছু যেগুলো বিশেষ গোষ্ঠীকে অলিগারদের সুবিধা দিতে। অতএব আমি এটা সমস্যার সমাধান করব। সমাধান করতে পারলে আমি আছি, নইলে নেই। এটা একটা নীতি। তা আপনি সমাধানে কোনো আশ্বাস দিতে পারছেন না, শুধু দায় দিচ্ছেন। তা আপনাকে দিয়ে মানুষ আঙ্গুল চুষাবে। দেশে অস্থির পরিস্থিতি তৈরি হবে আগামী 3 মাসের মধ্যে, এবং তার মধ্যে দিয়ে বিএনপির বিদায় ঘণ্টা বাজতে পারে। এর জন্য জরুরি ভিত্তিতে তারেক রহমান যদি ক্ষমতায় টিকে থাকতে চান, তাকে কিছু একটা করতে হবে। কিভাবে টিকে থাকা যায় সে উপায় বের করতে হবে, নইলে পুরো জাতির কপালে বিপদ আছে।